শীত কেটে যেতেই চরম গরমে সকলের প্রাণ ওষ্ঠাগত। মাত্র 10-15 দিনের গরমে গ্রামের নদী নালা শুকিয়ে একেবারে খটখটে হয়ে গেছে। সন্ধে নামলেও যেন গরম বাতাসের তাপ কমছে না কোনো কিছুতেই। খড়ের চালের দোকানটায় দোকানি লোকটা গালে হাত দিয়ে বসে আছে। কাঁধে ছেঁড়া গামছাটা বলে দিচ্ছে তার অবস্থা এখন খুব মন্দা চলছে। এমন সময় ধুতি পাঞ্জাবি পরা বাবুগোছের একজন লোক এসে দাঁড়ালো দোকানে। দোকানি মুখ তুলে তাকিয়ে অবাক হয়ে গেল। আরে স্বপন না? কেমন আছিস বাপ? একেবারে যে কেষ্টু বিষ্টুর মতো শ্বাস ধরেছিস। কোথায় ছিলি 2 বছর? আর হঠাৎ কি এই লটারি পেলি না কি রে? জামা ধুতিটা দেখে তো বড্ড দামি মনে হচ্ছে রে বাপ। স্বপন নামের লোকটা অবজ্ঞার চোখে তাকিয়ে দেখছিল দোকানির দিকে। দোকানি আধবুড়ো নাদু মল্লিকের চোখ যেন সরছিল না স্বপনের কাপড় চোপড়ের দিক থেকে। নদুদা, সারা জীবন তো এই ধীরে গ্রামের হাটে বসে বসেই জীবন কাটালে। বলি, এই গ্রামের বাইরে একটু বেরিয়ে দেখো, টাকা উঠছে চারিদিকে। বলি, ধরতে পারলেই একেবারে ফুলে ফেঁপে উঠবে। স্বপনের কথার মাঝেই অন্যান্য পাশের চালা দোকান থেকে হরিপদ আর কানাই এসে দাঁড়ালো সেখানে। ওরে বাবা, এই চেয়ারাখানা কি কলতাই করেছিস রে স্বপন? একেবারে নায়ক যে। কোথা থেকে এত পয়সা পেলি রে স্বপন? হার হাবাতে দোল সব, তোরা বুঝবি কি এসবের? সারা জীবন তো ওই নকুল বেরের হাট ছাড়া আর কোথাও গেছিস নাকি? এই যে এই দেখ, এই ধুতি দেখ, এর দাম 700 টাকা, বুঝলি? 700। 700 বলিস কি? বাপ আমার, আমাদেরও বল না, কোথায় ব্যবসা ফেঁদেছিস? দেখতেই তো পাচ্ছিস আমাদের অবস্থা। হ্যাঁ স্বপনদা, এই গ্রামে সবার অবস্থাই তো আমাদের মতো। এই দেখো না, সকাল থেকে গুড়ের পয়সা নিয়ে বসে আছি, একটা টাকারও বেচাকেনা নেই। স্বপন সব্বার মুখের দিকে তাকিয়ে দেখল। ততক্ষণে আরও 2-1 এসে দাঁড়িয়েছে। এই বেলা শেষের হাটের মাঝে স্বপন যেন পেখম তোলা ময়ূরের মতো সব্বাইকে তার দিকে টানছে। দেখো, তোমরা তো সবাই জানো, বলো, আজ থেকে 2 বছর আগে আমি প্রায় শূন্য পকেটে গ্রাম ছেড়েছিলাম। ইচ্ছে ছিল টাকা কামাবো, তাই এমনি একদিন ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম রাঙা বাবুর হাটে। কি বলবো রে তোদের, যা ব্যবসায় শুরু করি তাতেই মানে একেবারে ওই 20 গুণ 25 গুণ লাভ। রাঙাবাবুর হাট? সেটা কোথায় রে? আমার ঠাকুরদার মুখে এক রাঙাবাবুর কথা শুনেছিলুম বটে, কিন্তু সে তো প্রায় 50 বছর আগের কথা। কোন গ্রামে যে তেনার হাট ছিল এখন তো ছাই মনেও নাই। সে হাটে এখনো কেনা বেচা হয়? আহা, আরে হয় বলেই না এই এত দামি জামা গায়ে তোদের সামনে এসেছি। রাঙাবাবু লোকটা না খুব দয়ালু, বুঝলে নাদুদা? আমি তাকে গিয়ে বলতেই নিজে আমায় একেবারে হাটে একখানা জায়গা করে দিল। আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই স্বপন উজ্জ্বল হাঁসের মতো আবার লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলে গেল হাট ছেড়ে। সব্বার মুখগুলো হাঁ হয়েই থেকে গেল। সন্ধ্যার আধো আলো অন্ধকার ভাবটা কেটে রাত নামতে সময় লাগলো না। এই নকুল বেড়ের মতো অজপাড়াগাতে রাত নামা মানেই অন্ধকারে ঢেকে যাওয়া চতুর্দিক। গ্রামের বাড়িগুলোতে মিটমিটে আলো থাকলেও আঁধারের রাজত্বটাই মূল। আটচালার ওপর নাদু মল্লিক যথারীতি হাতে হুঁকো নিয়ে বসে পড়েছেন। কানাই আর হরিপদও বসেছে। শুক্রবারের শেষ হাটবারের পর তাদের এই জমায়েত হয়ে আসছে আজ প্রায় 7-8 বছর তো হয়েই গেল। নাদুদা, আজ দেখলে স্বপ্নটা রে? বাবা,
কি চেল্লা দিচ্ছিল গো! ওর ওর ওই গায়ের জামাখানা চোখ যেন ঝলসে যায়, তাই না? যা বলেছিস, আমাদের কপাল দেখ, এই নকুল বেড়ের হাটে বসে বসেই জীবন কেটে গেল। না দেখলাম পয়সার মুখ, না পেলাম কোনো মান সম্মান। দুয়ো দুয়ো। নাদু মল্লিক দুজনের কথাই শুনল। এই ব্যাপারখানা যে তার মাথায় আসেনি তা তো নয়। সত্যিই তাই, এই নকুল বেড়েতে এত বছর ধরে ব্যবসা করলেও তার নিজের অবস্থাও খুব একটা সুবিধের নয়। হ্যাঁ, আমি একটা কথা ভাবছি। শোন, চল আমরা ওই স্বপনের বাড়ি যাই, তারপর বলি সেই রাঙাবাবুর হাটে আমাদের একটু জায়গা করে দেওয়ার জন্য। কি বলিস, দেবে না আমাদের জায়গা? ঠিক, চলো। নিশ্চয়ই জায়গা দেবে, আমরা তার গ্রামের লোক। এই চলো। তিনজনে এই মতলব করে চলল স্বপন সর্দারের বাড়ির দিকে। তাদের ইচ্ছে ছিল যা হোক করে নিজেদের অবস্থাটা যদি পাল্টে ফেলা যায়, কিন্তু এই সিদ্ধান্তটাই তাদের জীবনের কত বড় ভুল তা যদি তারা জানত। লাল মাটির বিশাল বড়সড় দুটো ঘর নিয়ে স্বপন সর্দারের বাড়িটা দাঁড়িয়ে আছে প্রেতের মতো। বাখাড়ির বেড়ার ওপারে ঝোপের ওপর জোনাকির মেলা বসেছে। ঝিঁঝি ছাড়া আর কোনো শব্দ নেই। স্বপন, ও স্বপন, এ বাড়ি আছো নাকি? ও স্বপন! সেই একই ধুতি পাঞ্জাবি পরে ঝকঝকে চেহারা নিয়ে বেরিয়ে এলো স্বপন সর্দার। তাদের দেখে তার মুখে একটা বাঁকা হাসিও ফুটে উঠল। জানতাম তোমরা আসবে, বসো। কি বলবে তা আমি জানি, তাও শুনি তোমাদের মুখ থেকে। চারজনে লাল বাড়ির বারান্দায় বসল। হরিপদ, কানাই আর নাদু মল্লিক জড়ো হয়ে বসল একদিকে। আরে এখনো ভাবছো কি? বলে ফেলো যা বলতে এসছো। আর আমার হাতে এমনিতেও না খুব বেশি সময় নেই। হ্যাঁ, বলছিলাম যে তুমি তো বেশ দেখছি গুছিয়েই নিয়েছো। তা তা কি আমতা আমতা করছো নাদুদা? আমি বলছি, এই শোনো স্বপনদা, আমাদের সেই রাঙাবাবুর হাটে 3টে দোকানের ব্যবস্থা তোমায় করে দিতে হবে। আমরা তোমার গ্রামের লোক, না করতে পারবে না। স্বপন ততক্ষণে একটা দামি মোটা বিড়ি ধরিয়েছে। বাঁকা চোখে তাদের দেখে নিয়ে বলল, জানতুম তোরা এই বলতেই আসবি। ওরে সেই হাটে কি আর আমার কথা চলে রে? রাঙাবাবুই সেখানকার হত্যাকর্তা বিধাতা একেবারে। বেশ, এই শেষ শনিবারে হাট বসে, চলো তোমাদের সেখানে নিয়ে যাবো। মানে যদি কোনো সুবিধে করতে পারো, তবে 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 হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছি তা কিন্তু জিজ্ঞেস করতে পারবে না। আর রাঙাবাবুর হাটে যা দেখবে তা নিয়েও কোনো প্রশ্ন করতে পারবে না। না না, তা কেন করব? আচ্ছা আচ্ছা, আমরা রাজি। তা কখন রওনা হবি বল, আমরা তৈরি হয়েই যাব সেখানে। কাল সকাল বেলায় কেড়ে রওনা দেব। সন্ধ্যের পর হাট বসে সেখানে। কাল সকালে ওই দক্ষিণের ঝিলপাড়ে দাঁড়িও, আমি চলে আসব। এখন এখন যাও, সব এখান দিয়ে যাও দেখি, আমার এখন খাবার সময় হয়েছে। যাও যাও। ওরা তিনজন নিজেদের মুখ চাওয়াচাই করল একবার। রাত কাটল রাতের নিয়মে। সকালের রোদ ধীরে ধীরে নিজের রূপ দেখাতে শুরু করল। দক্ষিণ পাড়ের ঝিলের ওপর রোদের ছটায় রামধনু রং খেলছে। নাদু মল্লিক আর বাকি দুজন কথা মতো ঝিলের পাড়ে এসে দাঁড়ালো। এই সকালেও গরম বাতাসে গায়ে যেন ফোসকা পড়ছে। মিনিট কয়েক পরে স্বপন সর্দার এই গরমের মধ্যেও একই রকম সাদা বক্সে যে এসে হাজির হলো সেখানে। হ্যাঁ চল, অনেক পথ যেতে হবে কিন্তু। আর আর হ্যাঁ,
যা বললাম, যা দেখবি, যা শুনবি, চোখ কান বুঝে থাকবি একেবারে। আমি যা বলবো শুধু তাই করে যাবি, বুঝেছিস? নে এবার চল 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 চল। কথাটা বলেই সে নিজে গটগট করে হেঁটে চলল ঝিলের পাড় ধরে। ওরা তিনজনও তার পেছন ধরল। ঝিলের ওপর তখন গোলাকারে চক্কর কাটছে কোনো এক নাম না জানা পাখির দল। ফাঁকা ধুধু প্রান্তর, মাথার ওপর চিলদের ওড়াউড়ি চোখে পড়ছে, ঠিক যেন বিপদের কোনো আশঙ্কা জানিয়ে দিয়ে যাচ্ছে তাদের। মাঠের মধ্যে চারিদিকে শুধু ঝোপ আর ঝাড়, বড় দু একটা তালগাছ ছাড়া আর কোনো অন্য গাছ নেই। বুঝলে নাদুদা, এই এই মাঠখানাও না ওই ওই রাঙাবাবুর জমিদারির মধ্যে পড়ে, বুঝলে? রাঙাবাবুর সাথে দেখা না করা পর্যন্ত কিন্তু তোমরা হাটে কি দেখেছো তা নিয়ে প্রশ্ন করতে পারবে না, মনে আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, এই কতবার এক কথা বলবি বলতো? আমি বলছি তো মনে থাকবে। তার কত দূর? বেলা যে বয়ে গেল, সন্ধে নামবেই প্রায়। আর এটা কোন গ্রাম? এইটা হলো মল্লাহাটি গ্রাম, বুঝলে? রাঙাবাবুরা কোনো একেলে এই গ্রামে জমিদারি করতো। ও বাবা, ও সে কি ব্যাপার! মল্লাহাটি? এই যতদূর মনে পড়ছে, এই মল্লাহাটি তো বন্যায় ডুবে যাওয়া গ্রাম। এ কোথায় নিয়ে যাচ্ছ আমাদের স্বপনদা? আহা, সে অনেক কাল আগের কথা। এখন এখানে যে হাটখানা বসে না, তার আকারই ওই ওই আমাদের আমাদের নকুল বেড়ের সমান। হ্যাঁ। কানাই, হরিপদ আর নাদু মল্লিক আর কোনো কথা বলল না। তাদের খালি মনে হতে লাগলো এই স্বপন সর্দারের সাথে এত দূর না আসলেই হয়তো ঠিক হতো। স্বপন সর্দার কিন্তু লম্বা লম্বা পা ফেলে সামনে এগিয়ে চলেছে। তার মনে যেন খুশির বন্যা বয়ে চলেছে একভাবে। প্রায় সন্ধ্যার মুখে তারা মল্লাহাটির মূল গ্রামে এসে ঢুকল। চারিদিকে বাড়িঘর সব যেন ভাঙা ভাঙা। তাদের আনাচে কানাচে কালো অন্ধকার যেন কাদের একটা আশ্রয় দিয়ে চলেছে। বাবা রে, এ কি গেরাম গো! এ যে একেবারে শ্মশানের মতো নির্ঝুম। এখানে কি আদেও মানুষ বাস করে? ও স্বপনদা! আরে শেষ শনিবারের হাট আজ, সারা গ্রামখানা আজ এখানেই গেছে। রাঙাবাবুর হাট তো আর যেমন তেমন হাট নয়, মেলা বসে যায়, মেলা। যাই হোক, চলো চলো যাওয়া যাক। গ্রামটার অবস্থা দেখে নাদু মল্লিকের মনটা দমে গেছিল। এই রকম বাড়িঘর যেখানে, সেখানে ব্যবসাপত্তর করে কতই বা লাভ হবে। তবু স্বপন সর্দারের পেছন পেছন তারা সবাই চলল রাঙাবাবুর হাটের দিকে। লম্বা বিশাল একটা তাল গাছের নিচ দিয়ে তারা হাঁটতে হাঁটতে এসে হাজির হলো একটা ফাঁকা মাঠের মতো জায়গায়। সেখানে চারিদিকে বেশ কয়েকটা দোকান। নানান ধরনের পসরা সাজিয়ে বসে দোকানিরা হাসি মুখে কথাবার্তা বলে চলেছে। স্বপন তাদের নিয়ে গিয়ে দাঁড়ালো একটা দোকানের সামনে। বুড়োটে দোকানি তার মুখের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আরে স্বপন না, এতদিন কোথায় ছিলি? রাঙাবাবুর যে খাবার সময় হয়েই এসেছে, এবারে যে তোর পালা ছিল রে, ভুলে গেলি? না গো বেনুদা, ভুলবো কেন? সব ব্যবস্থা করেই এসেছি। তা সবার আসার সময় তো হয়েই এলো। তাদের কথার মাঝেই নাদু আর কানাইরা দেখল সত্যি সেই তালগাছখানার নিচ দিয়ে একের পর এক লোক আসছে। সব যেন তলে তলে কেনাকাটা করতে আসছে এই হাটে। এত লোক কোথা দিয়ে এসে হাজির হলো রে? গ্রামে তো জনমানুষই দেখলাম না তখন। এই এতটুকু সময়ের মধ্যে এত লোক কোথা দিয়ে হাজির হলো বলতো? নাদু মল্লিকের কথায় কেউ কান দিল না, কারণ দেখতে দেখতে বেশ অনেক লোক জড়ো হয়ে গেল প্রত্যেকটা দোকানের সামনে। কানাই ভয়ে ভয়ে চারিদিকে দেখে
নাদু মল্লিকের কানের কাছে মুখ এনে বলে উঠল, নাদুদা, এই জায়গাটা আমার সুবিধের মনে হচ্ছে না গো। লোকগুলোকে দেখো, কেমন যেন ছায়ার মতো নড়াচড়া করছে, ঠিক যেন হাওয়ায় ভেসে আছে। নাদুদা, চলো আমরা চলে যাই এখান থেকে, আর কাজ নেই এখানে ব্যবসা ফেঁদে। হঠাৎ প্রচণ্ড জোরে বিশাল একটা কারখানার ভোঁ বাজার মতো শব্দ হলো। কানে তালা লেগে যাবার মতো অবস্থা হলো তাদের। স্বপন সর্দার এই আওয়াজে চঞ্চল হয়ে বলে উঠল, এই 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 রাঙাবাবু তার দপ্তরে এসে পড়েছেন, চলো চলো, তোমরা ঝপাঝপ কথা সেরে নাও। হ্যাঁ, এ কথা বলে তাদের সাথে করে নিয়ে সে চলল হাটখানার মাঝের অংশের দিকে। হাটের মাঝে বিশাল একটা শুকনো গাছ, গাছের নিচটা পাথর দিয়ে বাঁধানো। মরা গাছটার নিচে তারা সবাই এসে দাঁড়ালো। এটা দপ্তর কি রে? এ তো গাছ। কোথায় নিয়ে এসেছিস বলতো স্বপন? কি মতলব তোর, বল। ও নাদুদা, ওই দেখো গো। নাদু মল্লিকের কথার মাঝেই বলে উঠল হরিপদ, আর কাঁপা হাতে ইশারা করল সেই গাছের একটা কোণার দিকে। নাদু মল্লিক বিস্ফারিত চোখে সেদিকে তাকিয়ে দেখল সেখানে ছড়িয়ে আছে মাংসের হাড়। তবে হাড়গুলো যে পশু বা পাখির নয়, মানুষের, তা আর আলাদা করে বলে দিতে হয় না। এসব কি রে হতভাগা? হ্যাঁ, এসব কি? আমরা নকুল বেড়েতে ফিরে যেতে চাই, আমাদের নিয়ে চল। চুপ, তিনজন এক্কেরে চুপ করে দাঁড়ায় কেন? ওই 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 দেখ, রাঙাবাবু নেমে আসছেন। তিনার খাবার সময় হয়ে গেছে রে। ওই দেখ দেখ দেখ। স্বপন সর্দারের কথায় চমকে তারা তিনজন শুকনো মরা গাছটার মাথার দিকে দেখল, আর সাথে সাথেই তাদের সকলের শরীর কেঁপে উঠল ভয়ে। একটা লালচে মাংসল পুরুষ দেহ, তার মুখে দাঁতের আঁকাবাঁকা শাড়ি, সাদাটে ধুতি পরনে তার। মরা গাছের ডাল বেয়ে সে নেমে এসে দাঁড়ালো তাদের সামনে। তার দু চোখে শুধু রক্তের লোভ। নাদু আর কানাইরা দেখল স্বপন সর্দার আর অন্য দোকানের দোকানিরা মাটিতে হাঁটু মুড়ে বসে পড়েছে। সবার চোখে প্রবল ভয়ের ছাপ। এ রাঙাবাবু, এই 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 তিনজনকে নিজের খাদ্যরূপে নেন, আর 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 আমাদের ওপরে একটু দয়া দেখান, একটু দয়া দেখান। বটে, এইসব হার সর্বস্বগুলোকে ধরে এনেছিস? আমাকে ফাঁকি দিতে চাস নাকি? এখনই আমার চেলাদের নিয়ে এখান থেকে চলে গেলে তোদের কি হবে বল দেখি। না 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 না, এরকম কথা বলবেন নি রাঙাবাবু। আপনারা আপনারা এখান থেকে চলে গেলে আমাদের ব্যবসা চলবে কি করে বলুন তো? এই 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 এইবারের মতন ক্ষমা করে দেন। আর আর ভুল হবে না, আর ভুল হবে না রাঙাবাবু। বেশ, এই কিন্তু শেষবার। এরপর এরকম হাড় গিলে শিকার ধরে আনলে তোদের সবকটারই রক্ত চুষে খাবো, মনে রাখিস। এ কথা বলে প্রেত মূর্তিটা এক পা দু পা করে হেঁটে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। তার মুখ থেকে ঝরে পড়ছে লালা। নাদু মল্লিক আর হরিপদ জমে গেছিল নিজের জায়গায়। পালিয়ে যেতেও যেন ভুলে গেছিল তারা। ওদের দিন যে শেষ তা আর বুঝতে বাকি ছিল না তাদের। হঠাৎ কানাই শেষবার বাঁচার চেষ্টাতেই নিজের পকেটে হাত দিল, আর পেয়েও গেল একটা লাইটার। ঝপ করে সেটা পকেট থেকে বের করে সে জেলে ধরল। এই নে, আর যদি এক পা এগোস এখানেই সব পুড়িয়ে শেষ করে দেবো। তফাৎ চাও, তফাৎ চাও। আগুন দেখেই রাঙাবাবু নিজের চোখে একটা হাত তুলে ধরল, আর পিছিয়ে গিয়ে পিঠ দিয়ে দাঁড়ালো সে শুকনো মরা গাছটায়। কানাই, এই বাপ দাঁড়িয়ে থাকিস না, ওই গাছটার গায়ে আগুন দে, জলদি।
কানাইও একথায় তার লাইটারটা ছুঁড়ে দিল শুকনো গাছের দিকে। সঙ্গে সঙ্গে শুকনো মরা গাছটা দাউ দাউ করে চলে উঠল গনগনে আগুনে। রাঙাবাবুর প্রেত দেহটাও সেই জ্বলন্ত আগুনে পুড়তে শুরু করলো, ঠিক যেন খড়ের পুতুলের মতো। নাদু মল্লিক, হরিপদ আর কানাই অবাক হয়ে দেখল দোকানের সামনে থাকা সেই সব ছায়া ছায়া লোকগুলো একে একে বাতাসে মিশে যাচ্ছে। সবার চোখেই যে একটা তীব্র রাগের ছাপ, সেটাও তারা লক্ষ্য করল। হতভাগা স্বপন, এবার বল কি মতলব ছিল তোর? স্বপন সর্দার শূন্য দৃষ্টিতে জ্বলতে থাকা শুকনো গাছটার দিকে তাকিয়েছিল। তার পেছনে অন্য দোকানগুলো থেকে দোকানিরাও এসে দাঁড়িয়েছে ততক্ষণে। সব শেষ হয়ে গেল। আর কি বলবো, বছর 2 আগে যখন এই গ্রামে প্রথমবার এলাম, তখনই গ্রামের এই আজব হাটের কথা শুনেছিলাম। যে লোকেরা এখানে জিনিস কিনতে আসে তারা সকলে হলো এই গ্রামের বন্যায় ডুবে যাওয়া মানুষের মৃত আত্মার দল। আর 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 ওদের ওই মাথা ছিল ওই রাঙাবাবু। কি সর্বনাশ! কিন্তু আমাদের এখানে ভুলিয়ে ভালিয়ে আনলি কেন? ওই রাঙাবাবু বেঁচে থাকতে ছিল জমিদার, মরার পর হয়েছিল রক্ত খেকো পিশাচ। তার কথাতেই এই গ্রামের প্রেতের দলের ওঠা বসা। প্রতি মাসে তেনাকে শিকার এনে দিলেই তিনি আমাদের সারা জীবন ব্যবসা চালিয়ে যেতে দেবেন বলে কথা দিয়েছিলেন। তাই গ্রামে গ্রামে ঘুরে লোকজনকে ভুলিয়ে এখানে এনে ফেলতাম আমরা। স্বপনের কথায় নাদু মল্লিক আর বাকি দুজনের শরীর যেন কেঁপে উঠল। কি কুক্ষণে যে তারা এই স্বপন সর্দারের ফাঁদে পা দিয়েছিল, সে কথাই ভাবতে লাগলো। শুকনো জ্বলতে থাকা গাছখানা এবার মড়মড় করে ভেঙে পড়ল হাটের একদিকের চালা দোকানগুলোর ওপর। রাতের বাতাসে হু হু করে যেন রাঙাবাবুর শেষ চিৎকার ভেসে উঠল। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।